আজকে আমরা অনেক ইন্টারেস্টিং একটা টপিক পড়বো। হ্যাঁ, তো এই টপিকটা হচ্ছে তোমার সিস্টেম ডিজাইনিং, পারফরমেন্স স্কেলিং আর হচ্ছে লোড ব্যালেন্সিং। তো এর মধ্যে একটা সবচেয়ে ইন্টারেস্টিং যে টপিকটা, সেই জিনিসটার নাম হচ্ছে মাইক্রো সার্ভিস আর্কিটেকচার। অনেক সময় দেখা যায় না যে ধরো এক একটা টাইমে এক একটা টার্ম আর কি খুব বেশি পপুলার হয়। যেমন ধরো তুমি যদি এখন কারেন্টলি মানে ডিপ লার্নিং বা মেশিন লার্নিং নিয়ে কাজ করো, কেউ বুঝুক না বুঝুক, আরে ডেটা সেট আছে, আমি ট্রান্সফার লার্নিং চালাই দেবো, হয়ে যাবে। মানে এই যে ট্রান্সফার লার্নিং একটা টার্ম। হুম। তো এইরকম এক একটা পিরিয়ডে এক একটা টার্ম আর কি খুব বেশি পপুলার হয়। যেমন সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কারেন্টলি মাইক্রো সার্ভিস আর্কিটেকচার। এমন না যে মাইক্রো সার্ভিস আর্কিটেকচারটা খুব নিউ একটা টেকনোলজি, এটা একটা কনসেপ্ট। কিন্তু এই টার্মটা ওরকম হয়েছে যে কেউ বুঝুক না বুঝুক, এটা মাইক্রো সার্ভিস আর্কিটেকচার করবো, যে প্রবলেমই হোক, বা এটা তো মাইক্রো সার্ভিস এরকম। তো এই মাইক্রো সার্ভিস আর্কিটেকচারটা আমরা কখন ইন্ট্রোডিউস করব বা কখন কাজে লাগে, তো ওই জিনিসটা আজকে আমরা পড়বো। তো আজকের যে কনটেক্সট, যে কনটেক্সটে আমরা এই জিনিসগুলো শিখবো, যে ধরো তুমি একটা সিস্টেম ডিজাইন ইন্টারভিউ দিতে গেছো, মানে সফটওয়্যার আর্কিটেক্ট পজিশনের জন্য তুমি হচ্ছে একটা ইন্টারভিউ দিতে গেছো। তো সফটওয়্যার আর্কিটেক্ট পজিশনের জন্য ইন্টারভিউ দিতে গেলে তোমাকে মনে করো এই টাইপ সিস্টেম ডিজাইনিং এর একটা কোশ্চেন থাকবেই, বা এটা নিয়ে হোল ইন্টারভিউটা, ধরো একটা ইন্টারভিউ 1 ঘন্টা 2 ঘন্টা হতে পারে। এখানে তোমাকে যেটা বলা হলো যে শুরুতে তুমি টিন্ডারের মতো একটা অ্যাপ্লিকেশন তুমি তৈরি করবে, এবং টিন্ডারের মতো অ্যাপ্লিকেশনটা তুমি তৈরি করবা মনোলিথিক আর্কিটেকচার হিসেবে তুমি স্টার্ট করবা। এরপরে তুমি আস্তে আস্তে তোমার যখন ইউজার বেস বাড়বে, তখন সেটাকে তুমি কিভাবে পারফরমেন্স স্কেলিং করবা, সেই এই হোল প্রসেসটা নিয়েই হচ্ছে তোমার ইন্টারভিউ। তুমি শুরুতে যখন এই একটা স্টার্ট আপ দিবা, ফর এক্সাম্পল টিন্ডার, তোমার যে রিসোর্সেস, সেই রিসোর্সের একটা মানে লিমিটেশন থাকে। ধরো তোমার ডেভেলপার নাই খুব বেশি, তারপর তেমন একটা ইউজারও নাই যে তোমার হচ্ছে মাইক্রো সার্ভিস আর্কিটেকচার ইন্ট্রোডিউস করা লাগবে। এখানে দুইটা জিনিস হচ্ছে অপোজিট, একটা হচ্ছে মনোলিথিক আর একটা হচ্ছে মাইক্রো সার্ভিস। এই দুটা ডেফিনেশনে পরে আসতেছি। তো এই জন্য তুমি হচ্ছে শুরুতে মনোলিথিক আর্কিটেকচার দিয়ে শুরু করতেছো। মনোলিথিক কি সেটাও পরে বলতেছি। আচ্ছা, তো আমরা যে অ্যাপটা বিল্ড করব সেটা হচ্ছে টিন্ডার। এখন টিন্ডার যখন আমরা বিল্ড করব, তখন এর যে মেইন ফিচার গুলো থাকা লাগবে, সেই মেইন ফিচার গুলোর আমি হচ্ছে নোট ডাউন করছি। 1 নাম্বার হচ্ছে প্রোফাইল স্টোর করবে। কিভাবে করব ওইটাতে পরে যাব। দেন হচ্ছে রিকমেন্ডেশন, মানে একটা রিকমেন্ডেশন সিস্টেম। তো এখানে দেখো আমরা হচ্ছে দুইটা প্রোফাইল দেখতে পাচ্ছি, এই দুইটা বেসিক্যালি প্রোফাইল। আর এখানে এই যে এই দুইটা আইকন দেখতেছো, এই দুইটা আইকনকে বেসিক্যালি বলে মানে সোয়াইপ লেফট আর সোয়াইপ হচ্ছে রাইট। তো জিনিসটা যেভাবে কাজ করে, যে তুমি যদি সোয়াইপ রাইট দাও, জিনিসটা এভাবে কাজ করে যে ধরো পার্সন এ পার্সন বি কে রাইট সোয়াইপ করলো, আবার একইভাবে যদি পার্সন বি পার্সন এ কে যদি রাইট সোয়াইপ করে, তাহলে এটা হচ্ছে একটা ম্যাচ হিসাবে কাউন্ট হবে। আর একটা ম্যাচ হওয়ার পরে তুমি তাদের মধ্যে, মানে এই পার্সন এ এন্ড বি এরা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারবে থ্রু মেসেজেস। তাহলে এইটাই হচ্ছে তোমার টিন্ডারের হোল ফিচার। তো তোমাকে প্রথমে কি করতে হচ্ছে, প্রোফাইল স্টোর করতে হচ্ছে, তারপর ম্যাচ রিকমেন্ডেশন করতে, মানে রিকমেন্ডেশন করতে হচ্ছে। ম্যাচ রিকমেন্ডেশন বলতে আমি যেটা বোঝাচ্ছি, যে তুমি হচ্ছে পার্সন এ, তোমার এরিয়ার মধ্যে আর যাদের যাদের টিন্ডার প্রোফাইল আছে, তারা আর কি, মানে তাদেরকে তোমার অ্যাপে আমাকে শো করতে হবে। এইটাই হচ্ছে রিকমেন্ড ম্যাচেস। আমি জাস্ট শো করতেছি, দেন তুমি রাইট সোয়াইপ করবে না লেফট সোয়াইপ করবে, ইটস আপ টু ইউ। আচ্ছা, এই গেল দুইটা ফিচার। এরপরে আমি হচ্ছে ম্যাচ গুলাকে নোট ডাউন করে রাখতে হবে। নোট ডাউন করে কেন রাখতে হবে, পার্সন এর সাথে যদি পার্সন বি ম্যাচ না করে থ্রু ইউর অ্যাপ, তাহলে তারা নিজেদের মধ্যে ডিরেক্ট মেসেজিং করতে পারবে না। সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু নোট ডাউন ইউর মেসেজ এন্ড ডিরেক্ট মেসেজিং একটা অপশন। তো এইটাই হচ্ছে আমার হোল টিন্ডার। হ্যাঁ, টিন্ডার অ্যাপ যখন আমরা ডেভেলপ করব, তখন এইটাকে টোটাল 3টা টিয়ারে ডিভাইড করতে পারি, বা 3টা ভাগে ভাগ করতে পারি। এমন না যে এই 3টা টিয়ারকে আমরা 3টা ডিফারেন্ট সার্ভারে রাখতেছি, এখনই রাখতেছি না। জাস্ট এগুলো 3টা ভাগে ভাগ করতেছি বা 3টা নাম দিচ্ছি আর কি।
প্রথম যে টিয়ারটা সেটা হচ্ছে স্ট্যাটিক কন্টেন্ট টিয়ার। এর মধ্যে থাকবে তোমার স্ট্যাটিক, যেমন হচ্ছে HTML CSS, তারপর হচ্ছে তোমার যে সার্ভার ক্লায়েন্ট সাইড কোড গুলো আছে সেইগুলোকে আমরা বলতেছি হলো স্ট্যাটিক কন্টেন্ট টিয়ার। আর এরপরে আছে বিজনেস লজিক টিয়ার। বিজনেস লজিক টিয়ারে আসলে তোমার সবকিছু হয়, যেমন ধরো তোমার এই ম্যাচ রিকমেন্ডেশন, এইটার যে অ্যালগোরিদমটা, তারপর নোট ডাউন ম্যাচ বা ম্যাচ গুলা কিভাবে রাখতেছো, তারপর ডিরেক্ট মেসেজিং এর যে কোন প্রোটোকল ইউজ করতেছো, প্রোফাইল কিভাবে স্টোর করতেছো, এই সব যে ডিটেলস গুলা বা লজিক গুলা, এই লজিক গুলা তুমি ক্লায়েন্ট কম্পিউটারে ইমপ্লিমেন্ট করো না। ওকে, এইগুলো তুমি ইমপ্লিমেন্ট করো হচ্ছে সার্ভারে। তো এই সব কিছু থাকতেছে তোমার হচ্ছে সার্ভার সাইড প্রোগ্রামিং এর মধ্যে, তোমার বিজনেস লজিক টিয়ারটা। তো তোমার অ্যাপের যে ব্যাকবোন বা অ্যাপের যে ধরো কোন অ্যালগোরিদম গুলো ইউজ করতেছো, এই সবকিছুই আছে হচ্ছে তোমার সার্ভার সাইড প্রোগ্রামিং এ। তো এটাকে বলতেছি আমরা বিজনেস লজিক টিয়ার। আর আরেকটা হচ্ছে পার্মানেন্ট স্টোরেজ টিয়ার। এটার এটার কাজ কি? এটা হচ্ছে তোমার ডেটা স্টোর করা। তুমি রিলেশনাল ডেটাবেস ইউজ করতেছো না ডিস্ট্রিবিউটেড ডেটাবেস ইউজ করতেছো, ডেটাবেস অ্যাক্সেস করার জন্য কোন মেকানিজম ইউজ করতেছো, সিকিউএল না নো সিকিউএল, এই জিনিসগুলা। সো এটা হচ্ছে পার্মানেন্ট স্টোরেজ টিয়ার। ইনিশিয়ালি তুমি যখন শুরু করবা তখন তোমার এই তিনটা টিয়ার একটা সার্ভারেই থাকতে পারে, মানে ক্লায়েন্টেরটা তো ক্লায়েন্ট সাইডে থাকবে, বাট এই যে ক্লায়েন্ট সাইডের যে HTML CSS বা স্ক্রিপ্ট, এইগুলো তো তোমাকে কোথাও স্টোর রাখা লাগবে, যে ক্লায়েন্ট যখন আমার রিকোয়েস্ট দিবে তখন তাকে সেগুলো পাঠাবো। তো এই ক্লায়েন্ট সাইডের যে স্ট্যাটিক কন্টেন্ট গুলো, এগুলো তো তোমাকে স্টোর রাখা লাগবে। তো এই ক্লায়েন্ট সাইডের স্ট্যাটিক কন্টেন্ট গুলো তুমি একটা সার্ভারে রাখলা, সেই সার্ভারে তোমার বিজনেস লজিক আছে, আবার ওই একই সার্ভারের সাথে তোমার মনে করো ডেটাবেসটা কানেক্টেড। সো তোমার তিনটা টিয়ারই একটা সার্ভারে রাখলাম। তো এইটাকে বলতেছি আমরা হচ্ছে মনোলিথিক আর্কিটেকচার, সবকিছু একসাথে। এটাকে বলতেছি মনোলিথিক আর্কিটেকচার। এখন একটা কনফিউশন দাঁড়ায় যে আমার যে তিনটা টিয়ার আছে, স্ট্যাটিক, বিজনেস আর পার্মানেন্ট, এই তিনটা টিয়ারকে যদি আমি তিনটা সার্ভারে রেখে দিই, তাহলে এটাকে আমরা মাইক্রো সার্ভিস আর্কিটেকচার বলবো? না, এটাকে আমি মাইক্রো সার্ভিস আর্কিটেকচার তখন বলবো যখন আমি বিজনেস টিয়ারটাকে ভাঙবো। যতক্ষণ না পর্যন্ত আমি বিজনেস টিয়ারটাকে না ভাঙতেছি, ততক্ষণ না পর্যন্ত আমি এটাকে মাইক্রো সার্ভিস আর্কিটেকচার বলতে পারবো না। কিন্তু মাইক্রো সার্ভিস আসলে অনেক পরের জিনিস। সো বাট জিনিসটা এখন আমরা বুঝছি যে মনোলিথিক আর্কিটেকচার আমরা কাকে বলবো। যতক্ষণ পর্যন্ত আমার এই বিজনেস টিয়ারটা একসাথে আছে, ততক্ষণ পর্যন্ত সেটাকে আমরা বলবো মনোলিথিক আর্কিটেকচার। এই পর্যন্ত কি বুঝতে পারছি? ভাই মনোলিথিক বলতে কি তাহলে এটা বোঝায় যে সব বিজনেস লজিক একসাথে? এক্স্যাক্টলি, সব বিজনেস লজিক একসাথে একসাথে। ওকে, আচ্ছা। আরেকটা কনফিউশন হইতে পারে, তোমার যতগুলা বিজনেস লজিক আছে, এই সেম বিজনেস লজিকটা তুমি 10টা সার্ভারে রেপ্লিকেট করে রাখলা, তারপর লোড ব্যালেন্সিং এর টেকনিকে যাচ্ছি পরে, তারপর লোড ব্যালেন্সার দিয়ে তুমি এক একটা সার্ভারে রিকোয়েস্ট পাঠাচ্ছ এক এক ইউজারকে। এটাও মাইক্রো সার্ভিস আর্কিটেকচার না। এখানেও কিন্তু তুমি তোমার বিজনেস লজিককে 10টা সেপারেট সার্ভারে রাখছো, কিন্তু 10টা সার্ভারে একই জিনিস আছে। এটাকেও বেসিক্যালি ডিকাপল করা হয় নাই, এটাও তোমার একটা মনোলিথিক আর্কিটেকচার। তুমি জাস্ট এখানে একটা লোড ব্যালেন্সিং টেকনিক ইউজ করতেছো। সো মনোলিথিক আর্কিটেকচার কতক্ষণ পর্যন্ত বলবো সেটা বলছি ক্লিয়ারলি। হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, জি ভাই, বুঝতে পারছি। এখন আমার অ্যাপটা যখন আমি লঞ্চ করলাম, তো তারপর থেকে মানে বেশ ভালো পপুলারিটি পাইছে আর কি, এবং আমার ইউজার বেস গ্রো করতেছে। এই ইউজার বেস গ্রো করতে করতে আমি আমার অ্যাপ্লিকেশনের ফাস্ট আনরেসপন্সিভ বিহেভিয়ারের রিপোর্ট পেলাম। মনে করো আমার একটা অ্যানালিটিক্স টিম আছে বা এরকম একটা টিম আছে যারা হচ্ছে তোমার ইউজার কমেন্ট বা ইউজার রিপোর্ট এই জিনিসগুলা হ্যান্ডেল করে। তো তারা কি করে যে একটা আনরেসপন্সিভ বিহেভিয়ারের রিপোর্ট দিবে। সেই আনরেসপন্সিভ বিহেভিয়ারের রিপোর্টটা কিরকম, যে আমার যে স্ট্যাটিক কন্টেন্ট গুলো আছে, ধরো আমার ওয়েবসাইটে ইমেজ গুলো লোড হইতে গেলে অনেক সময় ইমেজ লোড হচ্ছে না, বা ইমেজ লোড হইতে অনেক টাইম লাগতেছে। সো এটা একটা আনরেসপন্সিভ বিহেভিয়ার, এটা আগে হচ্ছিল না, হঠাৎ করে হওয়া শুরু করছে। এই একটা সার্ভারের কাছে যখন ইউজার রিকোয়েস্ট পাঠাই, এইটাকেই বলতেছে আমরা লোড। এটা আর কি সার্ভারের উপর একটা লোড। তার মানে এখন তোমার ইউজারের সংখ্যা এত বেশি বেড়ে গেছে যে তোমার এই একটা সার্ভার আর আসলে
এই লোডটা নিতে পারতেছে না। ওকে, ফার্স্ট স্টেপ, তুমি এই পারফরমেন্স, তার মানে তোমার পারফরমেন্স ডিগ্রেড করতেছে, তোমাকে তোমার পারফরমেন্স স্কেল আপ করতে হবে। ফার্স্ট স্টেপে তুমি কি করবা পারফরমেন্স স্কেল আপ করার জন্য? ফার্স্ট স্টেপে তুমি কিচ্ছু করবা না, তুমি মাইক্রো সার্ভিসেও যাবা না, লোড ব্যালেন্সিং ও করবা না, এগুলো অনেক পরের জিনিস। তুমি প্রথমে যেটা করবা সেটা হচ্ছে পারফরমেন্স টিউনিং। পারফরমেন্স টিউনিং জিনিসটা হচ্ছে খুবই সিম্পল। পারফরমেন্স টিউনিং বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা ধরো তোমার তুমি তোমার যে সোর্স কোডটা আছে সেটা সার্ভার সাইড হোক, ক্লায়েন্ট সাইড হোক, বা যে কোনো স্ক্রিপ্ট হোক, তুমি সেই কোডটাকে রিফ্যাক্টর করে তোমার অ্যাপ্লিকেশনের পারফরমেন্স ইনক্রিজ করতে পারো। হুম, আচ্ছা, এরপরে তুমি কিছু জিনিস আছে যেটা তুমি সিনক্রোনাস ইউজ করছো। ধরো সিনক্রোনাস ফাংশন কল গুলাকে, যেগুলো আর কি তোমার সিনক্রোনাস লাগে না, নট নেসেসারিলি সিনক্রোনাস হওয়াই লাগবে, ওইগুলাকে তুমি অ্যাসিনক্রোনাস ফাংশন কলে কনভার্ট করে দিলা। আচ্ছা, ID09। জি ভাই। এই যে আমি বললাম না যে ধরো পারফরমেন্স টিউনিং এর ক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, সিনক্রোনাস ফাংশন কলকে অ্যাসিনক্রোনাস ফাংশন কলে কনভার্ট করতে পারি। এটাতে বেনিফিটটা কি? এটা হলো ভাই মানে মাল্টিটাস্কিং করতে পারি। ওকে, হ্যাঁ, সর্ট অফ মাল্টিটাস্কিং করতে পারি। আচ্ছা, তো এটা হচ্ছে পারফরমেন্স টিউনিং এর একটা জিনিস গেল। এরপরে তুমি তোমার লজিক ইমপ্রুভমেন্টটা ইয়া করতে পারো, টাইম দিতে পারো। তারপরে তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে ক্যাশিং। এই ক্যাশিং নিয়ে আমরা হয়তো ইন ফিউচার ডিটেলস পড়বো নেক্সট ক্লাসে। বাট ইন জেনারেল ক্যাশিং জিনিসটা হচ্ছে তোমার একটা ডেটা বারবার লাগতেছে, বা ডেটাবেজে একটা কোয়েরি করে কিছু জিনিস তোমাকে বারবার সেন্ড করা লাগতেছে। তুমি এই জিনিসটা তোমার মেমোরিতে এনে রাখো, যখনই রিকোয়েস্ট আসে ওই ডেটাটা তুমি আর ডেটাবেস কোয়েরি না চালায় বা অন্য কোনো প্রসেসিং না করে তুমি ওই ডেটাটা ডিরেক্ট পাঠিয়ে দাও। যেমন ধরো তোমার এমন কোনো ডেটা লাগতেছে যে ডেটাটা তোমার আর কি হিউজ অ্যামাউন্ট অফ প্রসেসিং লাগে যে ডেটাটা ক্যালকুলেট করতে বা যে আউটপুটটা পাইতে, এবং এটা প্রায় অলমোস্ট অনেক রিকোয়েস্টে আসে। সো এই ডেটাগুলো তুমি ক্যাশে রাখতে পারো, এবং যখনই তোমার ওই টাইপ রিকোয়েস্ট আসে তুমি ওই ডেটাটা ডিরেক্টলি উইদাউট এনি ক্যালকুলেশন ওই ডেটাটা সেন্ড করে দিতে পারো। এটা হচ্ছে ক্যাশিং স্ট্র্যাটেজি। সো একদম বেসিক্স অফ ক্যাশিং, এটাকে আমরা বুঝছি। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, তো এই জিনিসগুলা তুমি আর কি বারবার তোমার যখন ফার্স্ট আনরেসপন্সিভ বিহেভিয়ার আর কি আসলো, মানে আনরেসপন্সিভ বিহেভিয়ারের রিপোর্টটা যখন আসলো, তখন তুমি কি করলা, এই যে পারফরমেন্স টিউনিং অ্যাপ্লাই করলা, এবং পারফরমেন্স টিউনিং অ্যাপ্লাই করার পরে তুমি চারটা কাজ করলা। রিফ্যাক্টরিং করলা, তারপরে হচ্ছে আবার অ্যাসিনক্রোনাস কল কনভার্ট করলা, তারপর হচ্ছে লজিক ইমপ্রুভমেন্ট করলা, তারপর ক্যাশিং করলা। এরপরে দেখতেছো যে তোমার আসলে আপাতত আর পারফরমেন্স টিউনিং করার নাই, বা যে পারফরমেন্স টিউনিং গুলা আছে ইদার সেই এক্সপার্টিস তোমার নাই, বা তোমার ডেভেলপারের হচ্ছে সেই এক্সপার্টিস নাই, মানে তোমার এমন কোন ডেভেলপার আর এক্সিস্টিং নাই যারা হচ্ছে এক্সিস্টিং কোডকে আরো রিফ্যাক্টর করতে পারবে। অথবা এমন হতে পারে যে এটা রিফ্যাক্টর করতে তোমার আসলে যত টাইম লাগবে তাতে তোমার যে খরচটা হবে সেটা আসলে অনেক বেশি। তো তখন আমরা বলবো যে এই জিনিসটা আর কস্ট ইফেক্টিভ না, এই জিনিসটা তখন আর কি আমরা বলবো এটা হচ্ছে টু এক্সপেন্সিভ পারফরমেন্স টিউনিং। সো এখন আমরা পারফরমেন্স টিউনিং থেকে বের হয়ে যাব, কারণ আমরা মোটামুটি আমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী যা যা পারফরমেন্স টিউনিং করা যায় এটা করছি। এই এত পারফরমেন্স টিউনিং করার পরে মনে করো তোমার অ্যাপটা কিছুটা ইমপ্রুভ হয়েছে, এরপরে কিছুদিন ভালো চলছে। ওকে, এরপরে আরেকটা সমস্যা আসলো যে তোমার ইউজার প্রোফাইল অ্যাক্সেস করতে গেলে অনেক সময় লাগতেছে। ইউজার প্রোফাইল অ্যাক্সেস করতে গেলে অনেক সময় লাগতেছে, মানে তোমার কোন টিয়ারে প্রবলেম?
পার্মানেন্ট স্টোরেজ। ওকে, হতে পারে, বা বিজনেস টিয়ারও হইতে পারে। বিজনেস টিয়ারে অনেক বেশি রিকোয়েস্ট যাচ্ছে, যার কারণে আর কি যে কোনো একটাতেই হইতে পারে আর কি। আচ্ছা, তো এখন এই যে আনরেসপন্সিভ বিহেভিয়ার রিপোর্ট যে আবার আসলো, তুমি অলরেডি পারফরম্যান্স টিউনিং করে ফেলছো, আর কিছু করার নাই। এবার তুমি যেটা করবা সেটা হচ্ছে ভার্টিক্যাল স্কেলিং। আমি তোমাদেরকে পড়াইছিলাম যে ভার্টিক্যাল স্কেলিং কি আর হরাইজন্টাল স্কেলিং কি। তোমার একটা সার্ভার আছে, এই একটা সার্ভারকে তুমি যদি স্পেক আপ করো, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা এটা খুবই মানে আনরিয়াল এক্সাম্পল আর কি। যেমন ধরো আমার কারেন্টলি সার্ভারের সিপিইউ এগুলো হয় না, সার্ভারের সিপিইউ হয় থ্রেডরিপার বা হচ্ছে ইন্টেল জিওন, বাট আমি এক্সাম্পল দিচ্ছি নর্মাল রেগুলার সিপিইউ দিয়ে। মনে করো কারেন্টলি আমার ওয়েব অ্যাপ্লিকেশনটা যে প্রসেসরে চলতেছে সেটা হচ্ছে ধরো রাইজেন 3600, রাইজেন 5 3600। ওকে, তো হরাইজন্টাল স্কেল, ভার্টিক্যাল স্কেলিং মানে হচ্ছে তোমার সার্ভারকে স্পেক আপ করা, আর হচ্ছে এটা র্যাম হচ্ছে 16 GB। মানে এটা খুবই আনরিয়াল এক্সাম্পল, সার্ভারের সিপিইউ এগুলো না, জিওন বা থ্রেডরিপার এগুলো। তো তুমি যেটা করতে পারো যে 3600টা রিপ্লেস করে তুমি 5900 দিলা, আর তোমার 16 জিবিটাকে তুমি 32 জিবি করলা। ওকে, আচ্ছা, আর একটা জিনিস, যে তুমি যে কোনো অপারেটিং সিস্টেমে ইচ্ছা মতো র্যাম দিতে পারবা না। একটা অপারেটিং সিস্টেমের একটা আপার লিমিট আছে, যে এই অপারেটিং সিস্টেম ধরো উইন্ডোজ সার্ভার 32 জিবির বেশি র্যাম নিতে পারে না, উইন্ডোজ সার্ভার 2008। সো এই জিনিসগুলো তোমাকে ওই যে সার্ভার যখন স্পেক আপ করবা বা ভার্টিক্যাল স্কেলিং করবা, তখন এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হয়। মানে এরকম হইলে আমি ধরো আমার একটা সার্ভারে আমি 1 টেরাবাইট র্যাম দিয়ে দিলাম, বাট দ্যাট ইজ নট পসিবল। ওকে, এই যে যখন আমরা মাদারবোর্ডের দিকে তাকাই তখন মনে হয় না যে আচ্ছা মাদারবোর্ডে আমার র্যাম এর স্লট এত কম কেন, আরো 10-12টা স্লট দিয়ে দেয় না কেন, বিকজ দ্যাট ইজ এ লিমিটেশন অফ ইউর অপারেটিং সিস্টেম। আচ্ছা, তো এই যে একটা সার্ভারকে যখন তুমি স্পেক আপ করতেছো, এই জিনিসটাকে আমরা বলি ভার্টিক্যাল স্কেলিং। এবং এই ভার্টিক্যাল স্কেলিং এর একটা লিমিট আছে, যেমন তুমি এখন চাইলেও 5900X এর চেয়ে ফাস্টার সিপিইউ পাবা না। তারপর তোমার অপারেটিং সিস্টেম যে র্যামটা মানে ম্যাক্সিমাম যে লিমিট তার থেকে বেশি র্যাম তুমি নিতে পারবে না। তারপরে সার্ভারের স্টোরেজ হিসেবে তুমি মনে করো ইয়া নিলাম ইভো 980, মানে স্যামসাং ইভো 980 স্টোরেজ সব এসএসডি এনভিএমই M.SSD নিলা ইভো 980, এর চেয়ে ভালো আর কি নিবা? মানে দ্যাট ইজ দ্য লিমিট। এর থেকে হায়ার স্পিডে তুমি ডেটা অ্যাক্সেস করতে পারবে না। সো একটা সময় যে তোমার সার্ভারের এই ভার্টিক্যাল স্কেলিং করতে করতে ইউ উইল রিচ দ্য সিলিং, দেয়ার ইজ নাথিং টু ডু এনিমোর। আচ্ছা, এরপরে এই যে তুমি এই সবগুলো ইমপ্লিমেন্ট করলা, তুমি ভার্টিক্যাল স্কেলিং এর জন্য সবগুলো ইমপ্লিমেন্ট করলা, এখন এই 5900X এর পরে তুমি যদি আরো ভার্টিক্যাল স্কেলিং করতে যাও, দ্যাট উড বি টু এক্সপেন্সিভ, ইদার বিকজ দ্যাট হ্যাজ নট বিন ইনভেন্টেড ইয়েট, অর যদি অন্য কোনো প্রসেসর থাকে দ্যাট ইজ টু এক্সপেন্সিভ। সো ইউ স্টপ হিয়ার। এরপরে কিছুদিন তোমার অ্যাপটা চললো, অ্যাপটা চলার পরে তোমার কি হলো যে আবার আনরেসপন্সিভ বিহেভিয়ার দেখা গেল, তখন তোমাকে আবার স্কেল আপ করা দরকার হলো। এবার তুমি যেটা করবা হরাইজন্টাল স্কেলিং। হরাইজন্টাল স্কেলিং হচ্ছে তোমার একটা সার্ভার ছিল, তুমি একটা সার্ভারকে 2টা সার্ভারে কনভার্ট করবা বা 3টা সার্ভারে কনভার্ট করবা। সো নাম্বার অফ সার্ভার ইনক্রিজ করা, এটাকে বলি হচ্ছে আমরা হরাইজন্টাল স্কেলিং। আর একটা সার্ভার স্পেক আপ করা, এটাকে বলি হচ্ছে ভার্টিক্যাল স্কেলিং। আর পারফরম্যান্স টিউনিং হচ্ছে তোমার যে এক্সিস্টিং কোড বেস আছে এইটাকে ইমপ্রুভ করা। স্যার, এই হরিজন্টাল স্কেলিং করলে কি আর মনোলিথিক আর্কিটেকচার থাকবে? হ্যাঁ, হরাইজন্টাল স্কেলিং করলে মনোলিথিক আর্কিটেকচার থাকবে। মনোলিথিক আর্কিটেকচার কেবলমাত্র তখন ব্রেক হবে যখন আমি আমার বিজনেস টিয়ারকে ডিকাপল করব। মানে আমার যে বিজনেস টিয়ার আছে এই বিজনেস টিয়ারের সেপারেট পার্টস আমি আলাদা করব। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। একটু পরে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, তো আমি ধরে নিলাম আমার যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটার এখন যে বটল নেকটা আছে সেই বটল নেকটা করতেছে হচ্ছে আমার বিজনেস লজিক টিয়ার।
কেন? বিজনেস লজিক টিয়ার বটলনেকটা করতেছে, ধরো আমার খুব কঠিন একটা ম্যাথ রিকমেন্ডেশন অ্যালগরিদম আছে যেটা অনেক কম্পিটিশন হাঙ্গি, এটাকে আমি আর রিফ্যাক্টর করতে পারি নাই। আবার প্রতি মিনিটে অনেক ম্যাথ নোট ডাউন করে রাখা লাগতেছে, প্রোফাইল স্টোর করা লাগতেছে, মানে প্রতি মিনিটে অনেক ক্যালকুলেশন করা লাগতেছে। তো এই বিজনেস লজিক টিয়ারটা আসলে এত লোড নিতে পারতেছে না। সো এখনই আমি মাইক্রো সার্ভিসের কথা ভাববো না, বিকজ মাইক্রো সার্ভিস আর্কিটেকচার ইমপ্লিমেন্ট করাটা আমার অনেক ডেভেলপার লাগবে, আমার সার্ভার কস্ট হিউজ বাড়বে। সো এখনই আমি মাইক্রো সার্ভিস আর্কিটেকচারের কথা ভাববো না। শুরুতে আমি যেটা করব সেটার নাম হচ্ছে লোড ব্যালেন্সিং। আমার বিজনেস লজিক টিয়ার আগে ছিল হচ্ছে একটা, এখন আমার বিজনেস লজিক টিয়ার আমি করে ফেলছি 4টা, এবং এই 4টার নাম দিছি S0, সার্ভার 0, সার্ভার 1, সার্ভার 2 এন্ড সার্ভার 3। লোড ব্যালেন্সিং এর টপিকটা খুবই ইম্পর্টেন্ট। এই লোড ব্যালেন্সিং এ আমরা একটা জিনিস ইউজ করি যেটার নাম হচ্ছে কনসিস্টেন্ট হ্যাশিং। এই কনসিস্টেন্ট হ্যাশিং জিনিসটা আমি যখন একটা ইউজারের কাছ থেকে রিকোয়েস্ট পাবো, এই রিকোয়েস্টের মধ্যে মানে আমার যেটা টার্গেট হচ্ছে, আগে মনে করো ইউজার হচ্ছে অ্যাপ দিয়ে টিন্ডার ইউজ করতেছিল, তো এই অ্যাপ থেকে যে রিকোয়েস্ট আসছিল আমি সবগুলা সার্ভার 0 কে পাঠাচ্ছিলাম, S0 কে। এখন সেটা আমি আর S0 কে পাঠাবো না, আমি হচ্ছে এই যে রিকোয়েস্ট আসবে সেটা র্যান্ডমলি আমি হচ্ছে S0, S1, S2, S3 এদেরকে পাঠাবো। ওকে, আচ্ছা, তাহলে এখানে মানে এটা তো খুব সিম্পল একটা টেকনিক। আমি হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত যে কোনো একটা র্যান্ডম নাম্বার চুজ করব, একটা রিকোয়েস্ট আসবে, সেই রিকোয়েস্টকে আমি ওই জায়গায় পাঠিয়ে দেব, তাই না? ওকে, দ্য প্রবলেম হিয়ার ইজ ক্যাশিং। তুমি ফেসবুক নিউজ ফিডের কথা চিন্তা করো। একদম প্রথম তুমি ফেসবুক, যখন তুমি প্রথম ফেসবুকে ঢোকো তখন তোমার জিনিসটা লোড হইতে অনেক সময় লাগে। ওকে, কিন্তু কিছুদিন যখন অ্যাপটা ইউজ করো তখন তোমার এই লোডিং টাইম অনেক কমে আসে, অনেক ফাস্টার ডেটা লোড হয়। মনে হয় যে ডেটাবেস কোনো কোয়েরি না চালাই তোমাকে ডেটা পাঠিয়ে দিচ্ছে। এন্ড দিস ইজ ডিউ টু ক্যাশিং। প্রতিবার যখন তুমি ফেসবুকের সার্ভারে রিকোয়েস্ট পাঠাও তখন কিছু ডেটা আছে যেগুলো সার্ভার তোমাকে বাই ডিফল্ট পাঠাবেই। এগুলো ইউজার স্পেসিফিক ডেটা হইতে পারে, যে এই ডেটাগুলো তুমি অ্যাজ এ ইউজার তোমার সাথে বাইন্ড করো। আমি যখন লগ ইন করবো আমাকে বাই ডিফল্ট ওই ডেটাগুলো পাঠিয়ে দিবে। ফর এক্সাম্পল, উইদাউট এনি কোয়েরি আমাকে কিছু ডেটা পাঠাবে বেসড অন মাই ইউজার আইডি। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে ফেসবুকের সার্ভার তো অনেকগুলো, ফেসবুকে তো অনেক সার্ভার। তো ফেসবুকে যখন অনেক সার্ভার, তখন প্রত্যেকটা সার্ভারে কি তোমার ওই চাঙ্ক অফ ডেটা স্টোর করে রাখবো? এটা কি খুব ভালো ডিজাইন স্ট্র্যাটেজি? ইনস্টেড আমি যেটা করি, আমার ফেসবুকে 10-12টা সার্ভার আছে, আমি একটা পার্টিকুলার সার্ভারে তোমার ডেটাটা স্টোর করে রাখতেছি, তুমি যে রিকোয়েস্টটা পাঠাবা সবসময় রিকোয়েস্টটা ওই সার্ভারেই যাবে, সো দ্যাট তোমার ওই যে ডেটাটা ছিল যেটা আমি বাই ডিফল্ট তোমাকে সেন্ড করে দিচ্ছিলাম, ওইটা আমি কেবলমাত্র ওই সার্ভারের ক্যাশে রাখলেই হয়ে যাচ্ছে আর কি, ওই সার্ভারের ক্যাশে রাখলেই আমার হয়ে যাচ্ছে। সো এই ক্যাশিং জিনিসটা আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তার মানে আমাকে এনশিওর করতে হবে যে নো ম্যাটার হোয়াট ইজ ইউর রিকোয়েস্ট আইডি, রিকোয়েস্ট সবসময় সেম সার্ভারে যাবে। মনে করো রিকোয়েস্ট আইডি 1 অলওয়েজ 0 নাম্বার সার্ভারে যাবে, রিকোয়েস্ট আইডি 2 অলওয়েজ 1 নাম্বার সার্ভারে যাবে। হাউ ডু উই অ্যাচিভ দিস? বাই হ্যাশিং। তুমি যখন তোমার ডিভাইস থেকে যে রিকোয়েস্টটা পাঠাচ্ছ, এই রিকোয়েস্টের মধ্যে তোমার ধরো ইউজার আইডি আছে, আরো অন্য ইনফরমেশন থাকতে পারে, বাট ইনিশিয়াল রিকোয়েস্টটা মনে করো তুমি তোমার একটা ইউজারের কাছ থেকে আমি যে ইনিশিয়াল রিকোয়েস্টটা পাবো সেটা অলওয়েজ সেম, বা পার্ট অফ দ্যাট রিকোয়েস্ট ইজ সেম। তাহলে ওই পার্টটাকে আমি যতবার হ্যাশ করব, ইট উইল গিভ মি দি সেম ভ্যালু অলওয়েজ।
বিকজ দিস ইজ কনসিস্টেন্ট হ্যাশিং। এই পর্যন্ত বুঝতে পারছো যে একটা সেম ইউজারের কাছ থেকে রিকোয়েস্ট আমি যতক্ষণ পর্যন্ত হোল রিকোয়েস্ট মানে ওই পার্ট অফ দ্যাট রিকোয়েস্ট আমি যতক্ষণ পর্যন্ত হ্যাশ করব, ইট উইল গিভ মি দ্য সেম ভ্যালু, সেম হ্যাশ ভ্যালু। জি ভাই। ওকে, নাও মনে করো আমার টোটাল এনটা সার্ভার আছে, আমি এখন এই হ্যাশ ভ্যালুটাকে এন দিয়ে মড করব। তো এই হ্যাশ ভ্যালুকে যদি আমি এন দিয়ে মড করি তাহলে এটা আমাকে ভ্যালু কি দিবে? 0 থেকে n-1। সো আমাকে হ্যাশ ভ্যালু দিয়ে হ্যাশ ভ্যালুকে মড করার পরে আমার যদি রিমাইন্ডার, মনে করো আমার 4টা সার্ভার আছে, তাহলে আমার অলওয়েজ ভ্যালু কত থেকে কত হবে? 0 থেকে 3 হবে। সো এই হ্যাশ ভ্যালুকে মড করার পরে যদি 2 দেয় তাহলে আমি রিকোয়েস্ট পাঠাবো কোথায়? সার্ভার 2 তে। যদি 0 দেয় তাহলে রিকোয়েস্ট পাঠাবো সার্ভার 0 তে। এটা হচ্ছে আমার লোড ব্যালেন্সিং। তাহলে লোড ব্যালেন্সিং জিনিসটা কেমন কাজ করে? এইটা সিম্পলি আরেকটা সার্ভার। যখন ইউজার রিকোয়েস্ট পাঠাবে সেই রিকোয়েস্টটা যাবে হচ্ছে কোথায়? লোড ব্যালেন্সারে। এই হ্যাশিংটা কনসিস্টেন্ট হ্যাশিং, তারপর কোন সার্ভারে যাবে এই পুরো ক্যালকুলেশনটা এই লোড ব্যালেন্সার করবে। দেন তারপর তোমার রিকোয়েস্টটা ফরওয়ার্ড করবে হচ্ছে পার্টিকুলার সার্ভারে। দিস ইজ হাউ লোড ব্যালেন্সার ওয়ার্কস। এই সিস্টেমে আমি লোড ব্যালেন্সিং ইউজ করার পরে আমার যে সুবিধাটা হলো সেটা হচ্ছে আগে আমার এই হোল পাই বা হোল পিৎজাটাকে আমি 4টা স্লাইসে ডিভাইড করে দিছি। মানে আমার হোল যে লোডটা ছিল এটা একটা পাই চার্ট, তো ওই লোডটাকে আমি 4টা ভাগে ভাগ করে দিচ্ছি। এখন প্রত্যেকটা সার্ভারের হচ্ছে আমার 25% করে আর কি মানে ডিভাইড হয়ে গেছে লোড গুলা। সো আমি শুধুমাত্র আমার বিজনেস টিয়ারটাকে ডিভাইড করছি, বাকি টিয়ার গুলা আগের মতোই আছে আর কি, একটা লোড ব্যালেন্সার ইউজ করে। এই পর্যন্ত বুঝছি? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এই ক্লাস কয়টা পর্যন্ত? 9:45। এরপরে কি ক্লাস? সফটওয়্যার সিকিউরিটি ছিল, আজকে হবে না। আচ্ছা, সমস্যাটা হচ্ছে লোড ব্যালেন্সারে আমি 4টা সার্ভার আছে না, এখন আমার সারা জীবন 4টা সার্ভার থাকবে না, আমি 5th একটা সার্ভার অ্যাড করতে চাই। তাহলে খুব সিম্পল, আমি যদি 5th একটা সার্ভার অ্যাড করি, মানে এখানে তো আসলে এত কমপ্লেক্স কিছু নাই। 5th যদি একটা সার্ভার অ্যাড করি তাহলে আমার ডিস্ট্রিবিউশনটা কেমন হবে? %20 করে, তাই না? তো এখন চিন্তা করো, তো এইটা ছিল ধরো আমার, এটা ছিল হচ্ছে S0, এটা S1, এটা S2, এটা হচ্ছে S3। তাহলে আমি যখন নতুন একটা সার্ভার অ্যাড করব, নতুন একটা যখন সার্ভার অ্যাড করব তখন আমার S0 যে আছে এর পেলোড আগে ছিল 25%, এখন কমে কি 20% হয়ে যাবে না? মানে আগে হচ্ছে 25% অফ দি ইউজার্স আর রিডিরেক্টেড টু দিস সার্ভার S0, তাহলে এখন এটা হবে 20%। তাহলে এই S0 এর ক্ষেত্রে আমার বাদ গেল কি? 5 বাদ চলে গেল, তাই না? তাহলে এখানে আছে 5 আর আগের হচ্ছে 15। না, এখন কি 20 করে, তাহলে S1 এর যে রিজিয়নটা হবে, তাহলে S1 কি S0 থেকে 5% পাচ্ছে,
আর আগের যে 25% ছিল এই 25% থেকে S0 কত পাচ্ছে, S1 কত পাচ্ছে? 15% পাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমার S1। তো S1 এর ক্ষেত্রে ধরো নতুন পাইলো 5 আর আগের হারাইলো কত? 10%। ঠিক আছে, তাহলে এই 10% কে পাবে? এই যে S1 এর যে 10% ছিল, এই যে এই 10%টা, এই 10%টা কে পাবে? S2 S2 আচ্ছা, S2 এর আগে ছিল এই 25%, তাহলে এই 25 থেকে S2 কতটুকু পাবে? আর 10%, তাহলে S2 এটা হচ্ছে আমার S2 রিজিয়ন। S2 নতুন পাইলো কত? 10%। আর হারাইছে কত? 15%। ঠিক আছে না? 15%. মানে S2 এর ক্ষেত্রে খালি 10% হচ্ছে আমার আগের ডেটা। ঠিক আছে, S3 এই এই যে আমার 15% আছে, এর থেকে S3 কতটুকু পাবে? 5%, এই পুরাটা S3 পাবে। এখানে আমার S2 শেষ, তাহলে এই পুরাটা, এই 15%টা কি S3 পাবে না? জি ভাই। আর S3 এর আগে যে রিজিয়ন ছিল, তাহলে এখানে 15 পেয়ে গেল, এখন লাগে কত? 20 না? জি ভাই। তাহলে এখান থেকে কত পাবে আগের রিজিয়ন থেকে? 5%। 5%। তাহলে S3 যেটা এই নতুন পাইলো কত? 15। এই 15 কিন্তু আগে S3 এর ছিল না, এটা কিন্তু S2 এর ছিল, বাট কারেন্টলি এটা হচ্ছে S3 হয়ে গেছে। তাহলে এ হচ্ছে 15 নতুন পাইলো, 5 হলো এক্সিস্টিং, আর হারাইছে কত? 20%। 20। বাকি যে থাকতেছে এটা কার? নতুন যে সার্ভার, আমার 5th সার্ভার S4 তার, তাই না? জি ভাই। তাহলে S4 এর যে 20%, এই 20% কি নতুন না? এই 20% নতুন। তাহলে আমার টোটাল চেঞ্জটা দেখো, এইগুলো যদি আমি যোগ করি তাহলে কি 40, জি ভাই। 30, 70, 90, 100। তাহলে আমার যে টোটাল চেঞ্জ আসছে এটা হচ্ছে 100। এর এই 100 চেঞ্জ আসা মানে আমার যে ক্যাশিংটা ছিল, মানে এই নাম্বারটা যত, চেঞ্জের নাম্বারটা যত বেশি হবে, এটার মানে হচ্ছে তোমার ক্যাশিংটা তত কম কাজে লাগতেছে না বললেই চলে। এই অ্যামাউন্ট অফ চেঞ্জ এইটা যত বেশি হবে, এর মানে হচ্ছে তোমার ক্যাশিংটা কাজে লাগতেছে না। কিভাবে কাজে লাগতেছে না? তুমি যখন নতুন 5th সার্ভার অ্যাড করবা, তখন আগের রিকোয়েস্ট গুলা যেখানে যেখানে যাবে না, সেখানে সেখানে তার কোনো ইয়া নাই, সেখানে সেখানে তার কোনো ক্যাশড ডেটা নাই। বুঝতে পারছো? কারণ এখন তুমি 5 দিয়ে মড করতেছো, সো আগের রিকোয়েস্ট গুলো যেখানে যায়, তো 5 দিয়ে মড করার ফলে তোমার ওই রিকোয়েস্ট গুলোর তো জায়গা চেঞ্জ হবেই। আবার মনে করো তোমার ক্যাশ ডেটাও চেঞ্জ হয়ে গেছে, আগের যেটা S0 ছিল এখন সেটা S1 হয়ে গেছে, বা S1 S0 কম্বাইন্ড হয়ে গেছে, এরকম। সো তোমার এই ক্যাশ ডেটাটা ইউজ করতে পারতেছ না তুমি, বা খুবই লো অ্যামাউন্ট ইউজ করতেছো। সো যখন তুমি লোড ব্যালেন্সিং করবা, তোমার টার্গেট থাকবে যে কিভাবে এই ভ্যালুটা কমানো যায়। এইটার একটা ওয়ে কি, আমার ইনিশিয়ালি তো 4টা লোড ছিল,
এটা ছিল হচ্ছে 25%, সবগুলা 25%। তো এটা ছিল S0, S1, S2, S3। তো লোড ব্যালেন্স নতুন একটা সার্ভার যখন তুমি অ্যাড করবা তখন যেটা করবা সেটা হচ্ছে সবগুলা থেকে চান চান করে নতুন সার্ভারকে দিবা। সো এই 25 থেকে তুমি 5% হচ্ছে নতুন সার্ভারকে দিবা। এখান থেকে 5% দিবা, এখান থেকে দিবা, এখান থেকে দিবা। এইভাবে 4টা জায়গা থেকে ইকুয়াল অ্যামাউন্ট অফ স্পেস তুমি হচ্ছে নতুন সার্ভারকে দিবা। এতে যে তোমার ক্যাশিং ডেটা কিছুটা, তোমার কিছু ডেটা যে ওয়েস্ট হচ্ছে এটাতে কোনো সন্দেহ নাই, কারণ এই 5% এর মধ্যে যে ইউজার ডেটা গুলা ছিল তারা আর কি ওই ক্যাশ ডেটা রাখার যে বেনিফিটটা ওইটা পাবে না। বাট সব ইউজার সেই বেনিফিট থেকে বঞ্চিত হওয়ার থেকে আমার এই 5% ইউজার সেই বেনিফিট থেকে বঞ্চিত হওয়া, মানে ওভারঅল 20% সেই বেনিফিট থেকে বঞ্চিত হওয়া অনেক ভালো। স্যার একটা প্রশ্ন, যে ক্যাশ তো আবার খালি তো একবার রিকোয়েস্ট যাওয়ার পর হচ্ছে সমস্যাটা তো প্রথম রিকোয়েস্টে, পরে তো আবার ক্যাশ আবার রিস্টোর হওয়ার ফাংশন থাকবে না? মানে একটা রিকোয়েস্ট পাঠানোর পরে তারপরে যে অলওয়েজ যে তুমি সব ক্যাশ ডেটা এনে ফেলছো, এটা নট নেসেসারিলি। ফার্স্ট রিকোয়েস্টে যে তোমার সব ক্যাশ ডেটা স্টোর হয়ে যাবে এমন না। ধরো তোমার প্রোফাইলে একটা পার্টিকুলার, মানে তোমার অ্যাপ্লিকেশনে একটা পার্টিকুলার টাস্ক আছে যেটা আসলে অনেক কম্পিউটেশনালি এক্সপেন্সিভ। সো ওই টাস্কটা সবসময় করো না তুমি। তো ওই টাস্কটা যখন তুমি করবা ফার্স্ট টাইম, তখন সেই ক্যাশ ডেটা স্টোর হয়ে যাবে। বাট একদম ফার্স্ট রিকোয়েস্টেই যে তোমার ক্যাশ ডেটা ফিল আপ হবে এমন না। এমন হতে পারে যে ওই টাস্কটা তুমি কয়েক রিকোয়েস্ট পরে করতেছো, বাট ক্যাশ ডেটা তো রিস্টোর হবেই, এটা তো কোনো ইয়া নাই, মানে এটাতে কোনো সন্দেহ নাই। বাট ওই যে ইনিশিয়ালি যে ল্যাগটা ওইটা। জি স্যার, আমি বলতে চাচ্ছি যে আমরা তো সার্ভার প্রতিদিন অ্যাড করি, তাহলে তো এটা তো বড় কোনো প্রবলেম হওয়ার কথা না। বড় প্রবলেম যদি তুমি মানে টিন্ডারের পার্সপেক্টিভে চিন্তা করো, ঠিক আছে? কারণ দ্য অ্যামাউন্ট অফ ইউজার্স, এখানে তোমার ধরো সবগুলা সার্ভারে মিলিয়নস অফ ইউজার্স আছে, তো সবার ক্যাশ ডেটা যদি তোমার একসাথে নাই হয়ে যায়, তাহলে কি এতগুলা মানে কম্পিউটেশনালি এক্সপেন্সিভ প্রসেস তোমাকে এট দ্য সেম টাইম সার্ভার ইনস্টল করার সাথে সাথে আবার করতে হচ্ছে। এই ডেটাগুলো যে তুমি স্টোর করছো এগুলো কিন্তু এট দ্য সেম টাইম তুমি করো নাই। এক একটা ইউজার যখন জয়েন করছে তুমি তার ডেটাটা ক্যাশ করে রেখে দিছো, কিন্তু যখন তুমি সার্ভার রিইনস্টল করলা তখন একবারে তোমার হোল অ্যাপ বেজের, মানে ইন দা ওয়ার্স্ট কেস সিনারিও, একবারে তোমার হোল অ্যাপ বেজের ক্যাশ ডেটা রিক্যালকুলেট করা লাগতেছে। বড় অ্যাপের ক্ষেত্রে এই সার্ভার রিইনস্টলেশন ইট মাইট বি ফ্রিকুয়েন্ট। সো ডু ইউ গেট দ্য প্রবলেম? আমার তোমার ছোট অ্যাপের জন্য প্রবলেম না, বাট আমরা এখানে চিন্তা করতেছি যে দ্য লার্জেস্ট ডেটিং সাইট নিয়ে। সো এই মিলিয়নস অফ ইউজার যখন তোমার থাকবে তখন দিস ইজ এ হিউজ প্রবলেম, তোমার ক্যাশ ডেটা নাই হয়ে যাওয়া। আর উই আর টকিং অ্যাবাউট অ্যান ইন্টারভিউ। তুমি যখন একটা ইন্টারভিউতে থাকবা, তখন তুমি যা যা বলবা, ইউ হ্যাভ টু শো ইউর লজিক্স। একটা ইন্টারভিউতে তুমি ডিরেক্টলি বলতে পারো যে মনোলিথিক আর্কিটেকচার ইজ বেটার দেন মাইক্রো সার্ভিস আর্কিটেকচার, কোনো সমস্যা নেই যদি তুমি লজিক দেখাতে পারো, তাই না? সো তুমি যে জিনিসটা বলবা সেটাতে তোমাকে মানে সেটা ব্যাকআপ দেওয়ার মতো লজিক তোমাকে দেখাতে হবে, মানে ইন কেস অফ অ্যান ইন্টারভিউ। বাট ইন কেস অফ থিওরি, দিস ইজ হাউ ইউ শুড ডু লোড ব্যালেন্সিং, মানে দিস ইজ দ্য অপটিমাম ওয়ে আর কি। আচ্ছা, সো লোড ব্যালেন্সিং, কনসিস্টেন্ট হ্যাশিং, এই জিনিসগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন? স্যার আমার যদি মানে
ধরেন স্যার আমার লোড ব্যালেন্সার আমাকে বারবার সার্ভার জিরোতেই পাঠাচ্ছে, বাট আমার যে বিজনেস লজিকটা দরকার আমার রিকোয়েস্টটা প্রসেস করার জন্য এটা সার্ভার 2 তে বা 3 তে আছে। নো 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 দিস ইজ That নট case কি পসিবল, হবে? এটা হবে না। কারণ আমি এখনো, এটা তো আছে মনোলিথিক, মানে তোমার বিজনেস টিয়ারটা তো আমি ডিভাইড করি নাই। সার্ভার জিরো তো যে বিজনেস লজিক্স আছে, সার্ভার 1 এও তাই আছে, সার্ভার 2 তেও তাই আছে, সার্ভার 3 এও তাই আছে। সার্ভার 0 1 2 3 জাস্ট একটা আরেকটার কপি, বুঝতে পারছি। বুঝছো? আর স্যার এই যে মানে 5% করে মানে ভাগ ভাগ করে দেওয়া আর সবগুলা থেকে 5% করে দেওয়ার মানে এই জিনিসটা আমি বুঝিনি আর কি। মানে লাভ কি হবে এখানে? ও মাই গড, এটা লাভ বোঝানো তো একটু ডিফিকাল্ট। দেখো, তোমার হচ্ছে আগে ধরো এই S0 হচ্ছে আগে 25% রিকোয়েস্ট হোল্ড করতেছিল, এবং যে ইউজার গুলা S0 তে অ্যাসাইন তাদের রিকোয়েস্ট অলওয়েজ S0 তেই যাচ্ছিল, তাই না? তো ওই কারণে আমার সার্ভার 0 যেটা করছিল যে কিছু ক্যাশ ডেটা রেখে দিছিল, মানে ওই ইউজার রিলেটেড কিছু ডেটা রেখে দিছিল, যে এই ইউজারের রিকোয়েস্ট আসলে আমি উইদাউট এনি কম্পিউটেশন, উইদাউট এনি ডেটাবেজ অ্যাক্সেস আমি এই ডেটাগুলো পাঠিয়ে দিব। সো এই সার্ভার 0 থেকে ওই ইউজার গুলো এই বেনিফিট গুলো পাচ্ছিল। ঠিক আছে, তুমি যখন নতুন একটা সার্ভার অ্যাড করবা, তখন ওই নতুন সার্ভারটা অ্যাড করার পরে এই পাই চার্ট দিয়ে বোঝাইছি যে এই মনে করো আমার টোটাল 100টা ইউজার আছে, তো এই 100টা ইউজারের মধ্যে 1 থেকে 25 এদের রিকোয়েস্ট যাচ্ছে হচ্ছে তোমার সার্ভার 0 তে, দেন 26 থেকে 50 যাচ্ছে সার্ভার 1 এ, তারপর 51 থেকে 75 যাচ্ছে হচ্ছে সার্ভার 2 তে, 76 থেকে 100 যাচ্ছে হচ্ছে সার্ভার 3 তে। এইভাবে ডিভাইড করা ছিল। তো এই সিকোয়েন্সিয়ালি যদি তুমি মানে এই সিকোয়েন্সিয়াল অর্ডারে যদি তুমি লোড ব্যালেন্সিং করে ফেলো, মানে তখন যেটা হবে যে 1 থেকে 20 হচ্ছে সার্ভার 0 তে, তারপর 21 থেকে 40 হচ্ছে সার্ভার 2 তে, সার্ভার 1 এ, 41 থেকে 60 হচ্ছে সার্ভার 2 তে, 61 থেকে 80 হচ্ছে সার্ভার 3 তে, 81 থেকে 100 হচ্ছে সার্ভার 4 এ। মানে তোমার যেহেতু 5টা সার্ভার, এভাবে তুমি ডিভাইড করে ফেললাম যে এই 1 থেকে 20 হচ্ছে আমি সার্ভার 0 এর কাছে রিকোয়েস্ট পাঠাবো, 21 থেকে 40 সার্ভার 1 এর কাছে রিকোয়েস্ট পাঠাবো, ইন দিস ওয়ে, তাই না? তখন সমস্যাটা হচ্ছে যে মোস্ট অফ দ্য ইউজার্স যাদের ক্যাশ ডেটা যেখানে ছিল তাদের রিকোয়েস্টটা সেখানে যাবে না। সো যাদের ক্যাশ ডেটা যেখানে ছিল তাদের রিকোয়েস্ট যাতে সেখানে যায়, এইটা আমরা এনশিওর করব কেমনে? এই প্রত্যেকটা চাঙ্ক থেকে যে 1 থেকে 25 এই পুরা সবকিছু আমি অন্য একটা সার্ভারে পাঠাবো না। এই 1 থেকে 25 এই চাঙ্কের শুধুমাত্র 21 থেকে 25 এই 5 জনকে আমি হচ্ছে নতুন সার্ভারে পাঠাবো। নেক্সট চাঙ্কের মনে করো নেক্সট চাঙ্কে যা আছে তাই থাকবে, কেবলমাত্র 45 থেকে 50 আমি নতুন সার্ভারে পাঠাবো। নেক্সট সার্ভারের 70 থেকে 75 আমি নতুন সার্ভারে পাঠাবো, এবং লাস্ট সার্ভারের 95 থেকে 100 আমি নতুন সার্ভারে পাঠাবো। এভাবে আগের 4টা থেকে আমি 5টা নিয়ে আমি নতুন একটা সার্ভারের লোড ডিভাইড করলাম। তখন যেটা হলো দেখো, প্রত্যেকটা সার্ভারের 20% করে কিন্তু আমার আগের ইয়াতে যাচ্ছে, মানে প্রত্যেকটা সার্ভারে 20% ইউজার রিকোয়েস্ট আগের প্রি অ্যাসাইন্ড সার্ভারে যাচ্ছে। তার মানে আমার 80% ক্যাশ ডেটা ওয়েস্ট হচ্ছে না, আমার 80% ক্যাশ ডেটা ওয়েস্ট হচ্ছে না। কিন্তু আমি যদি সিকোয়েন্সিয়ালি সার্ভার ডিভাইড করি তাহলে আমার এই যে ক্যাশ ডেটা ওয়েস্টেজের অ্যামাউন্টটা হিউজ কম্পেয়ার টু দিস 80%। আমাদের 20% রিকোয়েস্ট হচ্ছে নতুন সার্ভারের কাছে যাচ্ছে। বুঝছো? এখানে একটা কোশ্চেন ছিল, এতক্ষণ তো ভাই আমার হোল পোর্শনটা মানে একটা পুরো স্পেসিফিক পোর্শনটা একটা সার্ভার ছিল, এখন তো পুরো ফ্র্যাগমেন্টেড, নতুন যে সার্ভারটা তো ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে, ভাগ ভাগ করা অনেক জায়গায়। শুরুর দিকে এখন হোল জিনিসটা একটা সার্ভার ছিল, তারপরে আমি সেখানে 4টা সার্ভার নিছি, 4টা থেকে 5টাতে গেছি। জি ভাই, 5 মানে সার্ভার, নতুন সার্ভার যেটা সেটা তো ভাই ফ্র্যাগমেন্টেড আছে সবগুলোর মধ্যে। আচ্ছা, But এখানে five- ফ্র্যাগমেন্টেড আছে বলতে এই
পাই চার্ট দিয়ে জাস্ট আমি ইউজারের রেঞ্জটা বোঝাইছি, যে ইউজার আইডি 1 থেকে 100, এটাকে আমি পাই চার্ট দিয়ে বোঝাইছি। এটা একটা ইউজারের রেঞ্জ, যে এই ইউজার থেকে রিকোয়েস্ট আসলে আমি এই সার্ভারে পাঠাচ্ছি, এটা পাই চার্ট দিয়ে বোঝাইছি। সো ফার্স্ট সার্ভারে আমার যত ইউজার ছিল তার থেকে 5% আমি নতুন সার্ভারে রিডিরেক্ট করে দিলাম। সেকেন্ড সার্ভারে আমার যে 25% ছিল তার থেকে 5% আমি নতুন সার্ভারে রিডিরেক্ট করে দিলাম। এখানে সবগুলো সার্ভার থেকে চাঙ্ক চাঙ্ক নিচ্ছি ইনস্টেড অফ সিকোয়েন্সিয়াল ডিস্ট্রিবিউশন। বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা ওয়েট 1 মিনিট। আচ্ছা, তো এটা গেল হচ্ছে লোড ব্যালেন্সিং। তো এখন ধরো তোমার লোড ব্যালেন্সিং ও শেষ, তোমার অ্যাপটা এত বেশি পপুলার হয়ে গেছে যে লোড ব্যালেন্সিং করেও আসলে তুমি খুব বেশি ইমপ্রুভ করতে পারো নাই তোমার অ্যাপের পারফরমেন্স, বা যে ইমপ্রুভমেন্টটা করছো এটা আসলে খুব বেশি দিন লাস্ট করে নাই। এখন তোমাকে যেখানে যাইতে হবে সেটা হচ্ছে মাইক্রো সার্ভিস আর্কিটেকচার। এখানে কিছু জিনিস ছিল, আরো কিছু ইমপ্রুভমেন্ট করা যেত, যেমন ধরো তুমি তোমার ডেটাবেজের উপরে যদি লোড বেশি পাও তুমি ডেটাবেজ শার্ডিং করতে পারবা, বাট ওই কনসেপ্ট গুলো আমি দেখাবো হচ্ছে মাইক্রো সার্ভিসের মধ্যে। এই পর্যন্ত কারো বুঝতে সমস্যা আছে? সেম অ্যাপ্লিকেশন আমি হচ্ছে মাইক্রো সার্ভিস আর্কিটেকচার হিসেবে রিপ্রেজেন্ট করব। তোমাকে আসলে প্রত্যেকটা জিনিসের জন্য মানে যখন তুমি একটা মাইক্রো সার্ভিস আর্কিটেকচার আমরা যেটা করব যে আমার যে বিজনেস টিয়ারটা আছে সেই বিজনেস টিয়ারটাকে আমি ডিকাপল করব। ইউজুয়ালি তো আমরা ওয়েব সার্ভিস করছি, মাইক্রো সার্ভিস আর্কিটেকচার জাস্ট এরকম আলাদা সার্ভিসে ডিভাইড করা, এই প্রত্যেকটা জিনিসকে তুমি এক একটা ওয়েব সার্ভিস চিন্তা করতে পারো। তো ইউজুয়ালি যেটা হয় সো ইউজুয়ালি হচ্ছে আমার যে ডেটাবেজের টেবিলগুলো থাকে সেগুলো আসলে মানে সেপারেট ডেটাবেজ ইউজ করে বা সেপারেট টেবিল ইউজ করে। মানে তোমার হোল অ্যাপটাকে বা হোল বিজনেস টিয়ার বা লজিক টিয়ারকে তুমি এমন ভাবে ডিকাপল করো যাতে তোমার একটা সার্ভিসের রোল একটা পার্টিকুলার এন্টিটির উপরে হয় বা একটা পার্টিকুলার টেবিলের উপর হয়। সো তোমার এই ডেটাবেসটা আসলে ডিভাইড করে দেওয়াটা মানে ইজ ভালো এক একটা সার্ভিসের জন্য। তুমি কিভাবে বুঝবা যে কখন একটা সার্ভিসকে ডিকাপল করা উচিত না? মনে করো তোমার দুইটা সার্ভিস আছে, একটা সার্ভিস হচ্ছে S1 আর একটা হচ্ছে S2। সো তুমি দেখতেছো যে ইউজার যখনই S1 এর কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছে তুমি সব সময় S2 কে রিকোয়েস্ট পাঠাচ্ছ, বা মোস্ট অফ দ্য টাইম তুমি হচ্ছে S1 কে রিকোয়েস্ট পাঠালে তুমি হচ্ছে S2 কে রিকোয়েস্ট পাঠাচ্ছ। এই রিকোয়েস্টটা কি দিয়ে হয়? রিমোট প্রসিডিউর কল, বা ওই যে আমরা আরপিসি কল করছি না, সেই আরপিসি কল দিয়ে, রিমোট প্রসিডিউর কল দিয়ে হয়। মানে ধরো তোমার দুইটা সার্ভিস আছে S1 S2, দুইটা তুমি ডিকাপল করে ফেলছো। ইউজার যখনই S1 এর রিকোয়েস্ট পাঠায় তুমি S2 কে আর কি রিকোয়েস্ট পাঠাচ্ছ আবার, মানে ওই টাস্কটা কমপ্লিট করার জন্য। এরকম যদি হয় তাহলে তোমার আসলে এই দুটো সার্ভিস ডিকাপল করা উচিত না। সো ইনস্টেড অফ রিমোট প্রসিডিউর কল তুমি জাস্ট S1 সার্ভিসের মধ্যে থেকে S2 সার্ভিস একটা ফাংশন কল দিতে পারো, মানে এই দুইটা সেম সার্ভিসের আন্ডারে রাখা। দিস ইজ হোয়েন ইউ শুড নট ডিকাপল। ওকে, আচ্ছা আমরা এখন টিন্ডারের বিষয়ে আসি। টিন্ডারে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে প্রোফাইল স্টোর করা। আমি শুরুতে এটা দিয়ে শুরু করবো যে হচ্ছে আমার প্রোফাইলটা আমি কিভাবে স্টোর করব। আমার প্রোফাইল ইনফরমেশনটা কিভাবে স্টোর করব এটা দিয়ে হচ্ছে আমরা টিন্ডারের বিজনেস লজিকটা ডিকাপলিং শুরু করতেছি আর কি। ধরো এখানে একটা ইউজার মোবাইল থেকে টিন্ডার ইউজ করতেছে। সো সে কি করবে, এখানে ধর রেজিস্টার
রেজিস্টার করলো, তারপরে আবার মনে করে প্রোফাইল আপডেট করবে। তো দেখো এই প্রোফাইল আপডেট করার জন্য তার আবার কি দরকার হবে, ইউজার নেম পাসওয়ার্ড পাঠানো দরকার হবে। বিকজ আমি হচ্ছে আমার নামটা চেঞ্জ করতে চাই, তাহলে আমার নামটা যে চেঞ্জ করব, আমি যে রিকোয়েস্ট করছি, আমার যে অথরাইজেশন আছে আমার নাম চেঞ্জ করার জন্য, বা আমি এটা বোঝাইতে গেলে আমাকে আবার ইউজার নেম পাসওয়ার্ড পাঠাইতে হবে বা টোকেন পাঠাইতে হবে, কিছু একটা পাঠাইতে হবে। সো সে আমাকে অথেন্টিকেট করবে, তারপরে আর কি আমার এই ইনফরমেশনটা ডেটাবেজে আপডেট করবে। দ্যাট ইজ দ্য প্রসিডিউর। সো এখানে হচ্ছে আমার অথেন্টিকেশন লাগছে। আবার আমার টিন্ডার যে সার্ভিসগুলো প্রোভাইড করে, ম্যাচ রিকমেন্ডেশন, নোট ডাউন মেসেজ, ডিরেক্ট মেসেজিং, সব জায়গাতেই কিন্তু আমার অথেন্টিকেশন লাগবে। অলমোস্ট যে কোনো ওয়েবে আমার সব জায়গাতে অথেন্টিকেশন লাগবে। সো এই অথেন্টিকেশন সার্ভিসটা আমি কি প্রোফাইল সার্ভিসের মধ্যে ইমপ্লিমেন্ট করব? ইজ দ্যাট এ গুড থিং টু ডু? No, sir. তখন আমাকে কি করতে হবে, যতগুলো সার্ভিস হচ্ছে আমার অথেন্টিকেটেড হওয়া দরকার, সব জায়গাতে আমাকে সেম অথেন্টিকেশন সার্ভিস হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হচ্ছে। সো আমরা এটা করব না। ইনস্টেড আমরা কি করতে পারি, একটা গেটওয়ে সার্ভার ক্রিয়েট করতে পারি। তো এই গেটওয়ে সার্ভার যেটা আছে, এই গেটওয়ে সার্ভারের কাজ হচ্ছে তোমাকে অথেন্টিকেট করা আর হচ্ছে রিডিরেক্ট করা। অথেন্টিকেট করা, রিডিরেক্ট করা। রিডিরেক্ট করা বলতে ধরো তুমি তোমার প্রোফাইল আপডেট করবা, সো তুমি গেটওয়ে সার্ভারের কাছ থেকে অথেন্টিকেটেড হইলা, এরপরে গেটওয়ে সার্ভার তোমাকে কোন সার্ভিসের কাছে পাঠাবে, যেহেতু এটা মাইক্রো সার্ভিস আর্কিটেকচার, তোমার হচ্ছে সবকিছু ডিকাপল করা, প্রত্যেকটা বিজনেস লজিক ডিকাপল করা। প্রোফাইল আপডেট করতে গেলে এক জায়গায় যাওয়া লাগবে, তারপর হচ্ছে এই যে কার কার সাথে ম্যাচ করছো সেটা দেখতে গেলে অন্য জায়গায় যাওয়া লাগবে। সো এগুলো সব ডিকাপল করা। তার মানে এই প্রোফাইল আপডেটের জন্য সে আর কি প্রোফাইল সার্ভিসের কাছে ডেটাটা পাঠাবে, আপডেট করে দিবে। তাহলে প্রোফাইল সার্ভিসের কিন্তু অথেন্টিকেট করা দরকার নাই, যে হচ্ছে তুমি যে বলতেছো আসলে তুমি সে কিনা। আর প্রোফাইল সার্ভিস হচ্ছে তোমার ইউজারের ডেটাবেসটা হ্যান্ডেল করে আর কি। ওকে, তোমার ধরো এখানে ইউজার আইডি, নেম, এইসব ইনফরমেশন আছে, ঠিক আছে। তো গেটওয়ে সার্ভিস হচ্ছে তোমাকে প্রোফাইল সার্ভিস আলাদা করে দিল। নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে আমরা প্রোফাইলে ইমেজ অ্যাড করব। ধরো আমি প্রত্যেকটা প্রোফাইলে পার প্রোফাইলে আমি 5টা করে ইমেজ অ্যাড করতে চাই, মানে 5টা অনেক বেশি না, বাট 5টা করে ইমেজ অ্যাড করতে চাই পার প্রোফাইলে আর কি। মানে টিন্ডারে তো আমার নিউজ ফিড টাইপ নাই যে হচ্ছে আমি মানে কন্টিনিউয়াসলি ইমেজ আপলোড করতে থাকবো। সো এখানে একটা ম্যাক্সিমাম লিমিট দিয়ে দিলাম যে পার প্রোফাইল আমি 5টা ইমেজ আপলোড করবো। নেক্সট যে জিনিসটা তোমাকে চিন্তা করতে হবে সেটা হচ্ছে আমি ইমেজটা স্টোর করব কিভাবে। ইমেজটা তুমি ডেটাবেজে স্টোর করতে পারো অথবা ফাইল হিসেবে স্টোর করতে পারো। ডেটাবেজে স্টোর করতে গেলে আমরা ডেটাবেজে কি বাইনারি লার্জ অবজেক্ট আকারে স্টোর করতে পারি অথবা ফাইল আকারে স্টোর করতে পারি। তো তুমি যদি ইমেজকে ডেটাবেজে স্টোর করো, তুমি 3টা জিনিস পাবা, 3টা ফ্যাসিলিটি পাবা। একটা হচ্ছে মিউটেবিলিটি, ট্রানজাকশন, ইন্ডেক্সিং। তুমি একটা ইন্টারভিউ দিচ্ছ, সো তুমি যখন বলবা যে না আই চুজ ফাইল ওভার ব্লব, ইউ হ্যাভ টু শো ইউর রিজনস। তুমি বললা যে ইমেজকে আমি ডেটাবেজে ব্লব হিসেবে, বাইনারি লার্জ অবজেক্ট হিসেবে স্টোর না করে ফাইল হিসেবে স্টোর করা বেটার ওয়ে টু ডু ইট। হোয়াই? বিকজ আমি যদি বাইনারি লার্জ অবজেক্ট হিসেবে স্টোর করি তাহলে আমি 3টা জিনিস পাই। একটা হচ্ছে মিউটেবিলিটি, ট্রানজাকশন আর ইন্ডেক্সেস। এটা কি খুব সিকিউর ইনফরমেশন? আমাকে ট্রানজাকশন রিকোয়েস্ট দরকার আছে? মানে ডেটাবেজ ইনকনসিস্টেন্ট হয়ে যাবে, মানে এট এনি পয়েন্ট অফ ফেইলার, এই লাক্সারি আমার দরকার নাই। মানে এটা হচ্ছে আমার ট্রানজাকশনটা দরকার নেই। সো ব্লব আকারে স্টোর করা মানে আই ডোন্ট থিংক ইট ইজ নেসেসারি।
ইন্ডেক্সিং, টিন্ডারে কি তুমি কখনো ইমেজ দিয়ে সার্চ দিবা? ইজ দিস গুগল ইমেজেস? মানে তোমার অ্যাপে টিন্ডারের মধ্যে কি কোনো ইমেজ দিয়ে সার্চ দেওয়ার কোনো অপশন আছে? জানি না ভাই, চালাই নাই। ওয়াও জিসান, ওকে। আচ্ছা, ওই যে আমাদের যে গ্রুপটা আছে না জিসান, ওখানে আমি বলবো না বাকি কথা। আচ্ছা, সো ইমেজ দিয়ে তো সার্চ দিব না। সো আমার ডেটাবেজের যে আরেকটা এডিশনাল ফাংশনালিটি ইন্ডেক্সিং, এটা আমার দরকার নাই। মিউটেবিলিটি, আমি যখন একটা ফাইল চেঞ্জ করব, মানে মিউটেবিলিটি তোমাকে যেটা দেয় যে একটা পার্শিয়াল ফাইল চেঞ্জ করার অ্যাবিলিটি দেয়। একটা ইমেজ যখন তুমি চেঞ্জ করবা, তখন কি তুমি সবসময় হোল ইমেজ চেঞ্জ করো না? এমন কি কখনো হয় যে আচ্ছা না, আমি আমার মুখটা রেখে আমি শুধু নিচের পার্টটা চেঞ্জ করবো? তুমি একটা ফাইল চেঞ্জ করো তো হোল ফাইল চেঞ্জ করো। সো আমার কি মিউটেবিলিটির দরকার আছে? দরকার নাই। না, তাহলে আমার ফাইল দিয়ে আমার সব নেসেসিটি হয়ে যাচ্ছে। সো আমার ব্লব আকারে ইমেজ স্টোর করার দরকার নেই। এখন ফাইল দিয়ে আমি কিভাবে স্টোর করতে পারি? একটা টেবিল নিব, ইউজার আইডি, ইমেজ ইউআরএল, মানে তোমার সার্ভার যেখানে ইমেজটা আছে সেই ইমেজ ইউআরএল, এটাকে অ্যারে হইতে পারে, যেহেতু আপ টু 5টা ইমেজ তুমি স্টোর করতেছো। নাও দা কোশ্চেন ইজ, এই ইমেজ সার্ভিসটা আছে, ইমেজ সার্ভিস কি করবে? ইউজার ইমেজ আপলোড দিবে, অন্য ইউজার তার ইমেজ দেখতে পাবে। তো যখন এই ইমেজ সার্ভিসটা আমি ইমপ্লিমেন্ট করব, এই সার্ভিসটা আমি প্রোফাইল সার্ভিস বাদে, মানে প্রোফাইল সার্ভিসের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি না। কারণ অন্য ইউজার ইমেজ দেখতে পারবে কেবল আমার প্রোফাইলের মধ্যে ঢুকে। সো আমার প্রোফাইল ইনফরমেশন দেওয়ার সময় আমি ইমেজ গুলো দিয়ে দিলাম, আবার আমি ইমেজ স্টোর করবো প্রোফাইলের মধ্যে। তাহলে ইমেজ সার্ভিসকে কিন্তু আমি ডিকাপল না করে প্রোফাইল সার্ভিসের মধ্যেই দিতে পারি। কিন্তু আমার এটা একটা মানে খুবই ফাস্ট গ্রোয়িং অ্যাপ্লিকেশন। আজকে আমি ইমেজ সার্ভিস শুধুমাত্র একটা কাজে ইউজ করতেছি, যে আমার ইউজার যখন আমার প্রোফাইলে ঢুকবে তখন আমার ইমেজগুলো দেখতে পারবে। হোয়াট ইফ আমি কালকে হচ্ছে একটা মেশিন লার্নিং অ্যালগরিদম বা হচ্ছে এআই ইমপ্লিমেন্ট করি অন মাই ইমেজেস, তাহলে ওই মেশিন লার্নিং লাইব্রেরিটা বা ওই এআই সার্ভিসটা আমার ইমেজগুলোকে অ্যাক্সেস করা লাগবে না? সো ইউ হ্যাভ টু থিংক অ্যাবাউট ইউর ফিউচার অলসো, যে আজকে ইমেজ শুধু আমার প্রোফাইলে আছে, বাট আমি কালকে একটা এআই ইমপ্লিমেন্ট করতে পারি যেটা হচ্ছে আমার প্রোফাইলের ইমেজগুলো অ্যাক্সেস করবে। তখন আমাকে ওই এআই সার্ভিস থেকে ইমেজকে অ্যাক্সেস করা লাগবে। সো এআই সার্ভিস থেকে আবার প্রোফাইল সার্ভিসে যাওয়া লাগবে, তাই না? এই কারণে আমার মানে ফর দি টাইম বিং টিন্ডার হচ্ছে আমার ইমেজ সার্ভিসটাকে আমার প্রোফাইলের মধ্যে নিলেও এই ইমেজ সার্ভিসটাকে আলাদা করে ইমপ্লিমেন্ট করা বা ডিকাপল করা আমার উচিত। ঠিক আছে? আবার এই ইমেজ সার্ভিসের কাছে রিকোয়েস্টটা কে পাঠাবে? গেটওয়ে। বিকজ আমার ইমেজগুলো যদি আমি স্টোর করতে চাই বা আপডেট করতে চাই, আমাকে ফার্স্টে অথেন্টিকেটেড হওয়া লাগবে। তাহলে আমার যে জিনিসটা গেল সেটা হচ্ছে আমার স্টোর প্রোফাইল গেল। আরেকটা হচ্ছে, এবার আমরা যে কাজটা করি, স্টোর প্রোফাইল ডান, এবার হচ্ছে নোট ডাউন ম্যাচেস। এই যে মানে আমি ম্যাচ কিভাবে রিকমেন্ড করব এই জিনিসটাতে পরে আসতেছি। নোট ডাউন ম্যাচেস, আচ্ছা আমি আজকে হলো এই 5 to 10 মিনিটস এক্সট্রা নিব। আচ্ছা, নোট ডাউন মেসেজ পরে আসতেছে, তো নোট ডাউন মেসেজ এখন করবে, রিকমেন্ডেশন পরে আসতেছে। তো নোট ডাউন মেসেজ কি করবে? এটা খুবই সিম্পল। আমার একটা মেসেজ সার্ভিস থাকবে, ওইটা যেটা করবে, ধরো একটা টেবিল থাকবে, সেখানে হচ্ছে আমার ইউজার আইডি থাকবে আর একটা ইউজার আইডি থাকবে। এর মানে হচ্ছে ইউজার এ ইউজার বি এর সাথে ম্যাচ করছে। দিস ইনফরমেশন ইজ নেসেসারি। Why? Why this is necessary?
অলরেডি যদি ইউজার বি এর সাথে ম্যাচ করে ফেলে তাহলে তুমি ইউজার বি কে ইউজার এর কাছে আর রিকমেন্ড করবা না। দ্যাট ইজ ওয়ান ইউজ। এন্ড অ্যানাদার থিং ইজ এর পরে যে ফিচারটা আছে ডিরেক্ট মেসেজিং, এই ডিরেক্ট মেসেজিং ও কিন্তু তোমার ম্যাচার সার্ভিসকে অ্যাক্সেস করবে। এমন যদি হইতো যে আমার ম্যাচার সার্ভিস শুধুমাত্র রিকমেন্ডেশন সিস্টেমে লাগতেছে, তখন আমি কিন্তু ম্যাচার আর রিকমেন্ডেশন একসাথে ইমপ্লিমেন্ট করতে পারতাম। বা আমার ম্যাচিংটা যদি শুধুমাত্র চ্যাটের মধ্যে লাগতেছে তাহলে ডিরেক্ট মেসেজিং আর হচ্ছে ম্যাচিং একসাথে ইমপ্লিমেন্ট করতে পারতাম। কিন্তু আমার দুইটা আলাদা আলাদা সার্ভিস এই একটা সার্ভিসকে অ্যাক্সেস করতেছে। দ্যাট ইজ ওয়াই উই শুড ডিকাপল। এবং এইটা একটা সেপারেট ডেটাবেস ইউজ করতেছে। এখন পর্যন্ত আমি যা যা রাখছি সবকিছু সেপারেট ডেটাবেস। আমার এখানে শুধু ইউজার আইডি আছে, দুইটা ইউজার আইডি, আর কিছু না। ম্যাচার সার্ভিসে আর কিছু দরকার নেই ম্যাচার সার্ভিসে। তাহলে এই ম্যাচার সার্ভিস হচ্ছে আমার কে কে কার সাথে ম্যাচ করছে বা নোট ডাউন ম্যাচেস, এই ফিচারটা হচ্ছে আমার ইমপ্লিমেন্ট করা হয়ে গেল, তাই না? এরপর আসে ডিরেক্ট মেসেজিং। তোমার ডিরেক্ট মেসেজিং এর জন্য ধরো এখানে আরেকটা ইউজার আছে, এটা হচ্ছে ইউজার 1, এটা হচ্ছে ইউজার 2। ওকে, সো ইউজার 1 হচ্ছে গেটওয়ে সার্ভিসকে রিকোয়েস্ট পাঠাবে, একটা মেসেজ পাঠাবে। তারপরে ধরো এটা হচ্ছে মেসেজ কার কাছে, US1 থেকে US2 এই রিকোয়েস্টটা পাঠাবে। গেটওয়ে সার্ভিস কি করবে, এই মেসেজটা ইউজার 2 কে পাঠাবে। কিন্তু আমরা এতদিন যে প্রোটোকলগুলো পড়ছি সেগুলো সবই হচ্ছে ক্লায়েন্ট সার্ভার প্রোটোকল। ক্লায়েন্ট সার্ভার প্রোটোকলে কি হয়, ইউজার সার্ভারকে রিকোয়েস্ট পাঠায়, সার্ভার ডেটা ব্যাক করে। তার মানে জিনিসটা কিভাবে ফ্লোটা, ইউজার হচ্ছে সার্ভারকে রিকোয়েস্ট পাঠায়, দেন সার্ভার হচ্ছে রেসপন্স ব্যাক করে। ইউজারের রিকোয়েস্ট ছাড়া কখনো দেখছো যে সার্ভার নিজে থেকে ইউজারকে ডেটা পাঠাইছে? That is why this is called client server protocol, because server is the all knowing eye here. মানে সার্ভার এখানে সবকিছু জানে, সার্ভার সবকিছু হ্যান্ডেল করে, ইউজার যখন চাবে সার্ভার তখন দিবে। আমরা কোন প্রোটোকল ইউজ করি? মোস্টলি HTTP। সো HTTP একটা ক্লায়েন্ট সার্ভার প্রোটোকল। সো HTTP দিয়ে আমার হচ্ছে চ্যাটিং পসিবল না। আমার এমন একটা প্রোটোকল লাগবে যেটা হচ্ছে পিয়ার টু পিয়ার, মানে এখানে সবাই ইকুয়াল, দুইজনই সার্ভারের মতো বা দুইজনই ক্লায়েন্টের মতো, যে কেউ যে কারোর সাথে কমিউনিকেট করতে পারে। তো এরকম একটা পিয়ার টু পিয়ার প্রোটোকল হচ্ছে XMPP। তো এই তোমার গেটওয়ে হচ্ছে XMPP প্রোটোকল দিয়ে ইউজার 2 কে মেসেজটা পাঠালো। ঠিক আছে, তুমি মনে করো একটা ওয়েব সকেট ইমপ্লিমেন্ট করলা, দেন এই ওয়েব সকেট দিয়ে হচ্ছে তোমার এই মেসেজ পাসিংটা হচ্ছে একটা পিয়ার টু পিয়ার প্রোটোকল দিয়ে। জাস্ট ওই যে এট দ্য টাইম অফ মেসেজ পাসিং ইউ আর নট ইউজিং HTTP, ইউ আর ইউজিং XMPP। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এট দ্য সেম টাইম তোমার টিন্ডারে অনেক ইউজার অনেকের সাথে কমিউনিকেট করতে পারে। সো একই সাথে গেটওয়ে অনেকগুলো রিকোয়েস্ট আছে। সো তোমার প্রত্যেকটা দুইটা ইউজার যখন নিজেদের মধ্যে কমিউনিকেট করতে চাবে তখন এই গেটওয়েকে বুঝতে হবে যে কোন কানেকশন দিয়ে আমি কোন ইউজারের কাছে মেসেজটা পাঠাবো। সো এই জন্য তোমার একটা সেশন সার্ভিস লাগবে। এই সেশন সার্ভিস যেটা করে কানেকশন আইডি স্টোর করে।
আর হচ্ছে ইউজার আইডি। এইটা দিয়ে বোঝাই যে কোন ইউজার কোন কানেকশন আইডি ইউজ করতেছে। সো এই গেটওয়ে সার্ভিস তখন কার সার্ভিস নিবে? সেশন সার্ভিসের। ইউজার 1 একটা মেসেজ পাঠালো, দেন সেশন গেটওয়ে সার্ভিস সেশন সার্ভিসের কাছে দেখবে যে আচ্ছা তাহলে এই ইউজার 1 যে কানেকশন আইডি দিয়ে মেসেজ পাঠাইছে এই কানেকশন আইডিটা আর কোন ইউজার ইউজ করতেছে। ঠিক আছে, ফার্স্ট টাইমের ক্ষেত্রে সেই ইউজার 2 কে খুঁজে বের করবে, ইউজার 2 কে খুঁজে বের করে সে একটা কানেকশন আইডি এস্টাবলিশ করবে, দেন তারপর সেই কানেকশন আইডিটা সেশন সার্ভিসে স্টোর করে রাখবে ইউজার 1 আর ইউজার 2 এর সাথে। নেক্সট টাইম থেকে ইউজার 1 বা ইউজার 2 যেই মেসেজ পাঠাক সে আর অপোজিট ইউজারকে খুঁজে বের করবে না, কারণ নতুন কানেকশন আইডিও দিবে না, সে জাস্ট প্রিভিয়াস যে কানেকশন আইডিটা ছিল সেই কানেকশন আইডি দিয়ে মেসেজটা পাস করে দেবে। এটা হচ্ছে সেশন সার্ভিসের কাজ। একই সাথে সেশন সার্ভিসে তুমি তোমার মেসেজটা স্টোর রাখতে পারো, কিন্তু এই যে সেশন সার্ভিসে মেসেজ পাঠানোর আগে তোমার আরেকটা সার্ভিস ইউজ করতেছে, সেটা হচ্ছে ম্যাচার। ইউজার 1 ধরো ইউজার 2 কে মেসেজ পাঠাইতে চাই, বাট তারা ম্যাচ করে নাই। সো সেশন সার্ভিস তখন কি চেক করবে? এই ম্যাচারের কাছ থেকে চেক করবে যে হচ্ছে এরা ম্যাচ করছে কিনা। ম্যাচ যদি না করে তাহলে পাঠাবে না। এটা কেন ম্যাচিং? ফাইনাল যেটা ডিরেক্ট মেসেজিং, ডিরেক্ট মেসেজিং ডান। এবার ফাইনাল হচ্ছে ম্যাচ রিকমেন্ডেশন। ম্যাচ রিকমেন্ডেশন জাস্ট এই পার্টটা বোঝানোর জন্য আমি হচ্ছে টিন্ডার অ্যাপ্লিকেশন চুজ করছি। সারা পৃথিবীতে টিন্ডার ইউজ হয়, ইউজার হচ্ছে মিলিয়ন, তোমার সব ইউজার ডেটা হচ্ছে ডেটাবেজে রাখা আছে, তুমি তোমার লোকেশন থেকে টিন্ডার অ্যাপ ইউজ করতেছো। তাহলে টিন্ডারকে কি করতে হবে? এই মিলিয়ন ইফ নট বিলিয়নস ইউজার যারা আছে সব ইউজার ইনফরমেশনকে তোমাকে সর্ট করতে হবে বেসড অন 3 things: এজ, ফার্স্ট অফ অল লোকেশন, দেন জেন্ডার, দেন এজ। এই 3টা জিনিসের উপরে হোল ডেটাবেজের উপরে তোমাকে সর্ট করতে হবে। কিন্তু তুমি ডেটাবেজে জাস্ট একটা ইন্ডেক্সিং ইউজ করতে পারবা। তুমি যদি বাইনারি সার্চও ইমপ্লিমেন্ট করো, তুমি বাইনারি সার্চে কয়টা ইন্ডেক্সিং ইউজ করতে পারবা? একটা, ইদার এজ, ইদার জেন্ডার, ইদার লোকেশন। সো তুমি যে ইন্ডেক্সিংটা ইউজ করো সেটা হয়তো তোমার ডেটাটাকে কিছুটা কমাই দিবে, বাট ইট ডাজন্ট হেল্প আ লট। যখন তোমার ইউজার হলো ওয়ার্ল্ড ওয়াইড এবং মিলিয়নস অফ ইউজার্স আছে, তখন তোমার এই জাস্ট এই রিকমেন্ডেশন দেখানোর জন্য যে তুমি কাকে কাকে লেফট সোয়াইপ বা রাইট সোয়াইপ করতে পারবা, এই যে ইনিশিয়াল যে রিকমেন্ডেশন, এই রিকমেন্ডেশনটা দেখানোর জন্য তোমার যে কোয়েরিটা চালাইতে হবে সেই কোয়েরিটা খুবই এক্সপেন্সিভ। এবং চিন্তা করো যে তোমার কনকারেন্ট ইউজার যদি থাউজেন্ডস অর মিলিয়নস কনকারেন্ট ইউজার যদি হয়, তখন প্রতি সেকেন্ডে তুমি এতগুলো রিকোয়েস্ট, হাউ ইজ ইট পসিবল? So we have to optimize our database. This is where the database sharding part comes. Database sharding কেমনে কাজ করে বলতেছি। মানে the idea is very simple. The implementation is hard, but the idea is very simple. এটা কি ওই যে সার্চ ডাটাবেস বলে? সার্চ ডাটাবেস না, মানে এই যে আপনি যে রিকমেন্ড ম্যাচিং এর যে মানে উদাহরণটা দিলেন টিন্ডারের, মানে এই যে যখন মিলিয়ন মিলিয়ন ইউজার হয় তখন এই যে সার্চ ডাটাবেস ইউজ করে না, মানে ডাটাবেস শার্ডিং কি ওই যে সার্চ ডাটাবেস গুলোতে ইউজ করা হয়? আমি সার্চ ডাটাবেস টার্মের সাথে পরিচিত নয়। মানে ডেটাবেস শার্ডিং বেসিক্যালি হরাইজন্টাল পার্টিশনিং অফ ডেটাবেস। আমরা হচ্ছে লজিক্যাল সেক্টরের হরাইজন্টাল পার্টিশনিং দেখছি, বাট ডেটাবেস শার্ডিং হচ্ছে হরাইজন্টাল পার্টিশনিং অফ ডেটাবেস। মানে সার্চ ডেটাবেস কি এটা আমি জানি না। আচ্ছা, আমি যেটা করব, আমার যে ইউজার গুলো আছে এই ইউজার গুলোকে আমি একটা ডেটাবেস স্টোর করব না, আমি মাল্টিপল ডেটাবেস স্টোর করব। কিভাবে?
লোকেশনের উপর বেস করে। মানে খুবই সিম্পল একটা মানে আইডিয়া দিচ্ছি। আচ্ছা, তো এরকম লোকেশনের উপর বেস করে আমি সেপারেট ডেটাবেস ইউজ করতেছি। সেপারেট জায়গা লোকেশনের উপর, ইউজার লোকেশনের উপর বেস করে আমি ইনফরমেশনটা স্টোর করতেছি। একটা ইউজার যখন বাংলাদেশ থেকে স্টোর করবে মানে রেজিস্টার করবে, তখন আমি তাকে এই যে এই ডেটাবেসের মধ্যে রাখতেছি সেই ইউজার ইনফরমেশনটা। ইন্ডিয়া থেকে করলে এই ডেটাবেসের ক্ষেত্রে, তো এটা তোমার কমপ্লেক্সিটিটা অনেক কমায় দিচ্ছে। তাহলে তখন তোমাকে শুধুমাত্র বাংলাদেশের যে লোকগুলো আছে তাদের মধ্যে, শুধুমাত্র বাংলাদেশের যে লোকগুলো আছে তাদের মধ্যে তোমাকে সর্টিং করতে হবে এজ, জেন্ডার আর হচ্ছে ডিস্টেন্স, এই তিনটার উপর বেস করে। সো তোমার ইউজার অনেক কমে আসলো। বাট দ্যাট ইজ ওয়ান প্রবলেম, আমি হচ্ছে বর্ডার এলাকায় থাকি, ঠিক আছে? আমি হচ্ছে বর্ডার এলাকায় থাকি, আমার বাড়ির পাশে হচ্ছে ইন্ডিয়া। সো আমি যখন রিকোয়েস্ট দিব তখন আমার ডেটাবেজে রিকোয়েস্টটা প্রসেস করতে, ধরো আমার হচ্ছে যে রেডিয়াস দেওয়া, যে ম্যাচিং রেডিয়াস দেয়া, এটা কত, ধরো আমার বাসা থেকে ইন্ডিয়া কত, ধরো 250 কিলোমিটার। ম্যাচিং রেডিয়াস হচ্ছে 250 কিলোমিটার। এই 250 কিলোমিটারের মধ্যে আমার দুইটা রিজন আছে, একটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়া। সো এরকম ইউজার যখন রিকোয়েস্ট দিবে তখন তোমাকে জয়েন রিকোয়েস্ট পাঠাইতে হবে between two separate databases. This is very expensive and এটা আসলে ওভারকাম করার কোনো ওয়ে নাই। এই জয়েন রিকোয়েস্ট ওভারকাম করার কোনো ওয়ে নাই। দিস ইজ ভেরি এক্সপেন্সিভ। এরকম মানে বর্ডার রিজনে যারা থাকে তাদের ক্ষেত্রে তোমার কোয়েরিটা অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। আর তুমি প্রত্যেক ঘন্টায় ঘন্টায় তোমার তো এই যে ডেটাবেজে, তাহলে এই ডেটাবেজে কি কি থাকছে, আমার রিকমেন্ডেশন সার্ভিস যেটা থাকতেছে সেখানে যে ইউজার আইডি থাকতেছে, লোকেশন, এর উপর বেস করে তুমি ইয়া করতেছো আর কি, ইউজার আইডি আর লোকেশন এর উপর বেস করে কোয়েরিটা চালাচ্ছ। তারপর ইউজার আইডি থেকে তুমি ইউজার আইডি নিয়ে তো তুমি প্রোফাইল সার্ভিস থেকে প্রোফাইল ইনফরমেশন নিতে পারবে। সো এই রিকমেন্ডেশন সার্ভিসে কেবল ইউজার আইডি আর লোকেশনের উপর বেস করে তুমি ইয়া করতেছো আর কি, সর্ট করতেছো, মানে এই ডেটাবেজে ভাগ করলাম। তো এখানে আচ্ছা, এখানে সর্টিং এর জন্য তুমি এজ আর জেন্ডার রাখতে পারো, দ্যাট ইজ ইউর চয়েস। আচ্ছা, এজ আর জেন্ডার রাখতে হবে আর কি। তো এখানে তুমি প্রতি ঘন্টায় ঘন্টায় মানে ধরো প্রতি 60 মিনিটস পর পর তোমার হচ্ছে প্রত্যেকটা রিজিয়নের জন্য যে ওই রিজিয়নে কোনো নতুন ইউজার অ্যাড হয়েছে কিনা বা নতুন ইউজার ওখান থেকে চলে গেছে কিনা এটা তুমি আপডেট করলা। সো when you are building a very large scale app, তোমার একটা ইউজার যদি বাংলাদেশ রিজিয়ন থেকে ইন্ডিয়া রিজিয়নে যায়, তুমি সাথে সাথে যে ডেটাবেসটা আপডেট করবা এই লাক্সারিটা ইউ ডু নট হ্যাভ দিস লাক্সারি। So you have to update your database after a fixed interval. Okay? আচ্ছা, so this method is called database sharding. আমরা কি পারফরম্যান্স স্কেলিং এর জন্য কয়েকটা জিনিস করলাম, লোড ব্যালেন্সিং, ডেটাবেস শার্ডিং, আর মনোলিথ আর মাইক্রো সার্ভিস আর্কিটেকচারের মধ্যে ডিফারেন্স পড়লাম, এগুলাই আর কি। হ্যাঁ, পারফরম্যান্স স্কেলিং নিয়ে ইনশাআল্লাহ আরো সামনে পড়বো, আপাতত এগুলাই। অ্যাটেন্ডেন্স নেয়ার পরে তারপর আমি হচ্ছে কোশ্চেন শুনতেছি আর কি। ID 1. Yes, sir. 2, 3, Present, sir. 4, Present, sir. 5, Present, bhai. 6, Present, sir. 7, Present, sir. 8, Present, bhai. 9, Present, bhai. 10, Present, sir.